হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভালানের। বং ভালাটে তোমাদের যাদের সামনেই এনএম জেএনএম পরীক্ষা ছিল, তোমরা জানো তোমাদের এনএম জেএনএম পরীক্ষা ডেট পিছিয়ে গেছে, অর্থাৎ আগস্টে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো তোমাদের হাতে আরও অনেকগুলোই দিন বেঁচে গেছে। এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা প্রিপারেশনটাকে আরও ভালো করে তোলো। তো সেই জন্য তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি আমি। তোমরা দেখো তো এই ধরনের ম্যারাথন ক্লাসগুলো তোমাদের পছন্দ হয় নাকি? এখানে কিন্তু কোশ্চেন খুবই কম দেবো, কিন্তু তার সেই কোশ্চেনের বেসিসে তোমাদেরকে অনেক এক্সট্রা ইনফরমেশান দেবো, যেগুলো থেকে তোমরা কিন্তু অনেক ধরনের কোশ্চেন সলভ করতে পারবে। আর অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে SMF WBJEE এর জন্য সিরিজ আনতে, তাদেরকে বলবো তোমরাও এই সিরিজগুলো দেখতে পারো, তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এনএম জেএনএম লাইফ সায়েন্সের 30 ডেজ চ্যালেঞ্জের ভিডিওটা দেখোনি, ওই সিরিজটা এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়া এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যারা সলভ চাও, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আর যে টপিকগুলো নিয়ে তোমাদের কনফিউশন আছে, ওই টপিকগুলো আমাকে একটু কমেন্টে জানাবে। ওই টপিকগুলোর ওপর বেস করে আমি এই ধরনের কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। এইগুলো তোমাদের পছন্দ হচ্ছে নাকি সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো তাহলে প্রথম প্রশ্ন আজকের যে সেটটাতে কি রয়েছে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই সেটগুলোতে কিন্তু আমি বেশি কোশ্চেন দিচ্ছি না। কোশ্চেনের বেসিসে আমি তোমাদেরকে অনেক কি পয়েন্টস বা যেগুলোকে বলা হয় এক্সট্রা ইনফরমেশন দেবো, ওইগুলোই তোমাদের হেল্পফুল হবে। দেখো, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, ক্রিস্টিতে, কোষের সাইটোপ্লাজমে, অবায়ুজীবী জীবে। দেখো, ক্রেবস চক্র অবায়ুজীবী জীবে সম্পন্ন হয় না, তো এই অপশানটা এখানে এলিমিনেট হয়ে যাবে। বাকি যে অপশানগুলো রয়েছে এর মধ্যে ক্রেবস চক্র সম্পন্ন হয়, দেখো মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেনটা রয়েছে, সেই ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে কিস্টির মতো গঠন করে, আঙুলের অভিক্ষেপের মতন গঠন করে, যেগুলোকে ক্রিস্টি বলা হয়। তো এই যে দুটো পর্দার ভেতরে যে ধাত্রটা থাকে তরল, এর মধ্যে অনেক ধরনের উৎসেচক থাকে, যে উৎসেচকগুলো এই ক্রেবস চক্রের জন্য হেল্পফুল হয় বা ক্রেবস চক্রকে সম্পন্ন করতে সাহায্য করে। সেই জন্য এই যে ক্রেবস চক্র, এটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। অপশান কয়েকটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। দেখো, এই প্রশ্নের বেসিসে তোমাদেরকে এবার কি পয়েন্টস দিয়েছি, সেই কি পয়েন্টসগুলো দেখে নাও। দেখো, প্রথম কি পয়েন্টস রয়েছে, এই যে ক্রেবস চক্রকে টিসি চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। কেন বলা হয়? কারণ ক্রেবস চক্রে প্রথম যে উৎপাদিত যৌগ সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দেখো, সাইট্রিক অ্যাসিডের গঠনটা যদি আমরা একটু দেখে নিই, এটা তোমাদের সাইট্রিক অ্যাসিডের গঠন। এখানে দেখো, সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ রয়েছে। এই 3টা কার্বক্সিল গ্রুপের জন্য এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর এটা প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড বলে এই চক্রটার আরেকটা নাম রয়েছে সাইট্রিক অ্যাসিড চক্র। আর এই চক্রটাকে ক্রেবস চক্র কেন বলা হয়? বিজ্ঞানী হেন্স ক্রেবস প্রথম এই চক্রটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারেই এই চক্রটাকে বলা হয় ক্রেবস চক্র। তো এরপরে দেখো, এই ক্রেবস চক্র একটা সবাত শ্বসনের পর্যায়। কোষীয় শ্বসনের মধ্যে 3 ধরনের শ্বসন দেখা যায়, অবাত শ্বসন, সবাত শ্বসন আর সন্ধান প্রক্রিয়া দেখা যায়। তার মধ্যে সবাত শ্বসনের পর্যায়ে এই ক্রেবস চক্র। নেক্সট দেখো, সবাত শ্বসন কাদের মধ্যে হয়? বায়ুজীবী জীবের মধ্যে, অর্থাৎ যারা বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে তাদের মধ্যেই এই সবাত শ্বসন দেখা যায়। সবাত শ্বসনের 3টে পর্যায়, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন যে হওয়ার পদ্ধতি, সেটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। এটা কোথায় সম্পন্ন হয়? কোষের সাইটোপ্লাজমে ঘটে। আর যেটা প্রান্তীয় শ্বসন, সবাত শ্বসনের যে পর্যায়, সেই প্রান্তীয় শ্বসন কোথায় সম্পন্ন হয়? দেখো, ক্রিস্টিতে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ক্রিস্টি দেখিয়েছিলাম একটু আগে, ওই ক্রিস্টিতে প্রান্তীয় শ্বসন সম্পন্ন হয়। আর এই যে সবাত শ্বসন সম্পন্ন হয়, সবাত শ্বসনের যে 3টা পর্যায়, টোটাল গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন, এর মধ্যে টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হয়। তো এই যে কি পয়েন্টসগুলো যদি তোমরা একটু মুখস্থ করতে পারো, তোমরা ভাবো এই যে পর্যায়টা থেকে তোমাদের
কোষীয় শ্বসনের পর্যায় থেকে যে ধরনের কোশ্চেন আসুক তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। তো এই ধরনের সিরিজগুলো তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য পরপর কিন্তু যতদিন বাকি রয়েছে এই সিরিজগুলোই নিয়ে আসবো। এরপরে 2 কোশ্চেন রয়েছে, দেখো জল অঙ্গার বলা হয় কোনটাকে? কার্বোহাইড্রেটকে, প্রোটিনকে, ফ্যাটকে, ভিটামিনকে? দেখো জল অঙ্গার বলা হয় কার্বোহাইড্রেটকে, কারণ কার্বোহাইড্রেট দুটো শব্দ থেকে, কার্বোহাইড্রেট যে শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। কার্বো যার অর্থ হচ্ছে গিয়ে কার্বন, আর হাইড্রো যার অর্থ হচ্ছে গিয়ে ওয়াটার বা জল। তো এই কার্বন আর জল মিলিয়ে যেহেতু কার্বোহাইড্রেট তৈরি হয় সেই জন্য এটাকে বলা হয় জল অঙ্গার। এর মধ্যে কি পয়েন্টস কি রয়েছে দেখো, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেট কি কি দিয়ে তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে তৈরি হয়। আর কার্বোহাইড্রেটের মধ্যে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এটা 1:2:1 অনুপাতে থাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এগুলো থেকেই কোশ্চেনগুলো আসে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে। দেখো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি? যে কোনো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত থাকে CN H2O N H2O হোল N। দেখো এখানে CN সমান এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 6 এরকম। দেখো যে শর্করাগুলো একটা কার্বন দিয়ে যুক্ত, তাদের একটা কার্বন দিয়ে তৈরি তাদেরকে মনোজ বলা হয়, যারা দুটো কার্বন দিয়ে তৈরি তাদেরকে ডায়োজ বলা হয়। এভাবে 3টে হলে ট্রায়োজ, 4টা হলে টেট্রোজ, 5টা হলে পেন্টোজ, আর 6টা কার্বন যুক্ত যেগুলো হয় সেগুলোকে বলা হয় হেক্সোজ। হেক্সোজের মধ্যে কোনটা পড়ে? গ্লুকোজ। গ্লুকোজ দেখো 6টা কার্বন অণু দিয়ে তৈরি হয়, C6H12O6, সেই জন্য এটাকে হেক্সোজ কার্বোহাইড্রেট বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো কার্বোহাইড্রেটের প্রধান 3টি প্রকারভেদ কি কি? মনোস্যাকারাইড, আর মনোস্যাকারাইডের পরে থাকে ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। দেখো এখানে মনোস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড হয়। এবার অলিগোস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড থাকে আর পলিস্যাকারাইড থাকে। তো এবার এদের প্রত্যেকের উদাহরণ রয়েছে। দেখো মনোস্যাকারাইডের উদাহরণ গ্লুকোজ, ডাইস্যাকারাইডের মল্টোজ, ল্যাকটোজ, পলিস্যাকারাইডের গ্লাইকোজেন। আর যে অপশন রয়েছে দেখো ভিটামিন, ভিটামিনকে কিন্তু অত্যাবশ্যক খাদ্য উপাদান বলা হয় বা খাদ্য প্রাণও বলা হয়। কার্বোহাইড্রেটের সরলতম রূপ হলো গ্লুকোজ, প্রোটিনের সরলতম রূপ হলো অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাটের সরলতম রূপ হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এখান থেকে দেখো কি পয়েন্টস থেকে তোমরা কত কিছু ইনফরমেশন পাচ্ছ এবং এখান থেকে কত আনসার তোমরা সলভ করতে পারবে। দেখো 3 কোশ্চেন কি রয়েছে, রাইবো ভাইরাস বলা হয় কোন ভাইরাসকে? ডিএনএ যুক্ত ভাইরাসকে, আরএনএ যুক্ত ভাইরাসকে, ফাজ ভাইরাসকে, প্রাণী ভাইরাসকে? দেখো রাইবো ভাইরাস বলা হয় আরএনএ যুক্ত ভাইরাসকে। যে সমস্ত ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড তাদেরকে বলা হয় রাইবো ভাইরাস। এবার ভাইরাস সম্পর্কে কি পয়েন্টগুলো দেখে নাও। ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। ভাইরাসের দেহ কিন্তু কোষ দিয়ে তৈরি হয় না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, মানে ওর মধ্যে কোষের কোনো বৈশিষ্ট্য থাকে না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, সেজন্য ভাইরাসকে অকোষীয় বলা হয়। নেক্সট 3 নম্বর পয়েন্টে রয়েছে দেখো একটি মাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে ভাইরাল জিনোম গঠিত হয় বলে একে নিউক্লিওয়েড বলা হয়। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসে, নিউক্লিওয়েড কি, তারপরে ভিরিয়ন কি, এই ধরনের কোশ্চেনগুলো আসে। দেখো এরপরে রয়েছে ভাইরাসের প্রতিটা কণাকে বলা হয় ভিরিয়ন। এখানটায় দেখো এটা একটু অটো কারেক্ট হয়ে গেছে পিডিএফ টাইপ করার সময়, এটা ভিরিয়ন হবে, ভিরিয়ন বলা হয়। এরপরে 5 কোশ্চেন রয়েছে, এর পরের পয়েন্ট রয়েছে দেখো ভাইরাসের দেহের যে প্রোটিন আবরণী থাকে সেটাকে বলা হয় ক্যাপসিড। আর যে সমস্ত ভাইরাসের দেহের বাইরে ওই ক্যাপসিড আবরণীটা থাকে না, ক্যাপসিড বিহীন ভাইরাসকে ভাইরয়েড বলা হয়। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন আসে, ভাইরয়েড কি, ক্যাপসিড কি, নিউক্লিওয়েড কি, ভিরিয়ন কি, এগুলো ঘুরিয়ে ফিরে এই ধরনের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় দেখা যায়। 4 কোশ্চেন রয়েছে দেখো রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস ড্যাশ জিনোম বহন করে, কি টাইপের জিনোম বহন করে? এসএসডিএনএ, এসএসআরএনএ, ডিএসডিএনএ, ডিএসআরএনএ। এই টপিকটার উপর তোমরা একজন চেয়েছিলে, তো সেই জন্য এই টপিকটার উপরে কোশ্চেন নিয়েছি এবং এর কি পয়েন্টসগুলো বলে দিচ্ছি। দেখো রেট্রোভাইরাস এর জিনোম হলো, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ডিএসডিএনএ। রেট্রোভাইরাসের যে জিনোম হবে ডিএসডিএনএ বা ডবল স্ট্যান্ড ডিএনএ, ডবল স্ট্যান্ড আরএনএ। অপশন ঘয়েরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। দেখো এখানে বাকি যে তোমাদের এক্সট্রা ইনফরমেশনগুলো রয়েছে, দেখো এখানে একটা লিস্ট দিয়েছি আমি টোটাল
ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসে দেখো, ডিএনএ ভাইরাসের মধ্যে যেগুলো এসএসডিএনএ মানে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, তার উদাহরণ রয়েছে দেখো পার্ভো ভাইরাস, কলিফাজ, এফডি। এরপরে রয়েছে দেখো ডিএসডিএনএ মানে ডবল স্ট্র্যান্ড ডিএনএ যে সমস্ত যুক্ত ভাইরাস রয়েছে, তার মধ্যে টি4 ব্যাকটেরিওফাজ, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, পলিওমা ভাইরাস, SV40 ভাইরাস। এই ভাইরাসগুলো সব ডবল স্ট্র্যান্ড ডিএনএ যুক্ত ভাইরাস। এরপরে আরএনএ ভাইরাসের উদাহরণ দেখো, আরএনএ ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ যুক্ত ভাইরাস রয়েছে টোবাকো মোজাইক ভাইরাস, পলিও ভাইরাস, ব্যাকটেরিওফাজ R70। আর ডবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস রয়েছে রিও ভাইরাস, রেট্রো ভাইরাস, রাইস ডোয়ার্ফ ভাইরাস। তো এই লিস্টটা কেউ একজন চেয়েছিলে, তার জন্যই এই ভিডিওতে নিয়ে এলাম। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো, যতদিন তোমাদের পরীক্ষা বাকি রয়েছে ততদিন এই ধরনের ভিডিওই আনবো। কম কোশ্চেনের ওপর এক্সট্রা ইনফরমেশন বেশি থাকবে। 5 কোশ্চেন রয়েছে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত টিআই প্লাজমিড কোথা থেকে পাওয়া যায়? আর্গোব্যাকটেরিয়াম টুমফিসিন্স, এস্চেরিচিয়া কোলি, ব্যাসিলাস থ্রুরিনজেন্সিস, থার্মাস অ্যাকোয়াটিকাস। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত যে টিআই প্লাজমিড এটা পাওয়া যায় আর্গোব্যাকটেরিয়ামে। আর আর্গোব্যাকটেরিয়াম একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়। এটা সাধারণত উদ্ভিদের যে ট্রান্সজেনিক জীব তৈরি করা হয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ব্যাকটেরিয়াকে। এখানে কি পয়েন্টসগুলো দেখো কি রয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে এই টিআই প্লাজমিড ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে সাহায্য করে। আর এই টিআই প্লাজমিডে দুটো জিন থাকে, ভির জিন আর টিডিএনএ। তো উদ্ভিদের ক্ষেত্রে তাহলে ট্রান্সজেনিক জীব কিভাবে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে করা হয়? এই যে আর্গোব্যাকটেরিয়ামের সাহায্যে। এই কোশ্চেনটা তোমাদের আগের বারে কিন্তু পরীক্ষায় এসেছিল। তো আজকের ভিডিও এখানেই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তোমাদের এই ধরনের ভিডিও আমি আবার আরও বেশি করে নিয়ে আসবো, তোমাদেরকে বলছি। তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যে কটা দিন হাতে পাচ্ছ খুব ভালোভাবে কাজে লাগাও। যে দুর্বল জায়গাগুলো রয়েছে তার উপর কাজ করো এবং মক টেস্ট দিতে থাকো এই কয়েকটা দিন। তাতে করে তোমাদের প্রিপারেশনটা কিন্তু আরও অনেক ভালো হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।